লেখিকা পুববালা সিংহ রায়ের হারানো সুর। বসন্ত শেষে গ্রীষ্মের আগমন হতে না হতেই আবহাওয়া যেমনভাবে হঠাৎ করে উত্তপ্ত হয়ে উঠেছে, আজ তেমনি উত্তপ্ত অত্রিকা। গ্রীষ্মের প্রখর তাপদাহ যেমনভাবে পশু পাখি গাছপালা সহ সমস্ত মনুষ্য জগৎকে একটু একটু করে নিস্তেজ করে দিচ্ছে, ঠিক তেমনভাবে অত্রিকার মনের মধ্যে সেই ভালো লাগা ও ভালোবাসার স্মৃতিগুলো নিস্তেজ হতে হতে এখন প্রায় নিশ্চিহ্নের পথে। প্রখর রোদের মধ্যেও ছাতাটা না মেলেই হেঁটে চলেছে সে। মনের মধ্যে যে লু বইছে তার কাছে যেন কিছুই নয়। রাস্তার ওপর ঝরে পড়া লাল হলুদ কৃষ্ণচূড়া ও রাধাচূড়াগুলোকে দেখে গতকাল পর্যন্ত মনে হতো তারা যেন তাকে স্বাগত জানাচ্ছে। সেই সঙ্গে পায়ের কাছে গিয়ে প্রিয় সখীর মতো ফিসফিসিয়ে বলছে, দ্রুত পা চালাতে, অন্যথায় দেরি হয়ে যেতে পারে। দেরি হলে মা বকবে, কিন্তু তারা যেন আজ তাকে দেখেও না দেখার ভান করছে। পাছে সে তাদেরকে দেখে ভেঙে পড়ে। তাদের মধ্যে কেউ কেউ আবার মনে মনে হাসছে, এই ভেবে যে আমরাও যেমন শাখা থেকে খসে মাটিতে পড়েছি, এখন তোর অবস্থাও তেমন। ঠিক অন্যের দুঃখে আনন্দ পাওয়া মানুষগুলোর মতো। কত পুরনো স্মৃতি আজ মনে ভাসছে তার। সেই ঝরা কৃষ্ণচূড়া ও রাধাচূড়া দিয়ে সাজানো পথ একই, গন্তব্য একই, সময় একই, কিন্তু পাশে থাকা মানুষটা আজ পাশে নেই। হয়তো তাকে মনের কথা খুলে বলা হয়নি, তবুও হাবে ভাবে ভালোবাসি কথাটা কম তো বোঝায়নি সে। আরণ্যকও যে সেটা বুঝতো না সেটা তো মনে হতো না। সেও তো মাঝে মাঝে হারিয়ে যেত অত্রিকার চোখে। পায়ের সাথে পা মিলিয়ে হেঁটে ফিরতো বাড়ি। চলার পথে বকাঠে ছেলেরা খারাপ নজরে যখন তাকাতো অত্রিকার দিকে, তখন আরণ্যক ঝামেলায় না গেলেও তাদের দিকে এমনভাবে তাকাতো যেন মনে হতো তাদের বাগে পেলে শেষ করে দেবে। তার আচার ব্যবহার হাব ভাব সব কিছুই তো অত্রিকার মনোভাবের সঙ্গে মিলে যেত। তবে কেন আজ এমনটা করলো সে? তাহলে সব কিছু কি ভ্রম ছিল? না না, ভ্রম কেমন করে হতে পারে? সেই বই আদান প্রদানের সময় হাতে হাত লাগলে লজ্জাবতী লতার মতো দুজনের কুঁকড়ে যাওয়া, তারপর দৃষ্টি বিনিময়, সেখানে কম তো কথা ছিল না। তাহলে হিসেবটা যেন কিছুতেই মেলাতে পারছে না সে। বেশ কয়েকদিন ধরে তার মধ্যে যে পরিবর্তন আসেনি সেটাও তো অস্বীকার করতে পারে না অত্রিকা। কথায় কথায় রাগ দেখানো, পড়া ঠিকঠাক বলতে না পারলে গর্জে ওঠা, কটু কথা বলা, সেগুলো তো মিথ্যে নয়। তবে আগেও তো এমন অনেক দিন হয়েছে অত্রিকা পড়া পারেনি। কই তখন তো বকেনি। রাগ করা তো দূরের কথা, বরং তাকে বুঝিয়েছে, বারবার বলেছে তাকে পড়াতে মন বসাতে। পড়ার কথা না হয় বাদই দিলাম, ওই যে মিথ্যে কথাগুলো, সেগুলোর কি হবে? রোজ বিকেলে ওদের গন্তব্য ছিল বাড়ির পাশে খোলা মাঠ। তাতে নানান রকমের সবজি চাষ করা আছে। মাঠের পর মাঠ সর্ষের গাছ দেখলে যেন চোখ জুড়িয়ে যায়। মাঠের এক পাশে থাকা উঁচু ঢিবিটার উপর গিয়ে বসে প্রকৃতির আনন্দ অনুভব করত তারা দুজন। সেদিন আরণ্যককে ডাকতে গেলে সে জানিয়ে দেয় যে সে যাবে না, তার পড়া আছে। অত্রিকা মুখ ভার করে একাই চলে যায়, কিন্তু 15-20 মিনিট পর চোখে পড়ে আরণ্যককে। মোবাইলে কথা বলতে বলতে মাঠে যাওয়ার সরু রাস্তাটা দিয়ে পায়চারি করছে সে। পাশেই ঢিবি, সেখানে বসেছিল অত্রিকা। আরণ্যক তাকে দেখতে পায়নি, সেটা হতেই পারে না। তাহলে সে কি তাকে এড়িয়ে চলছে? ভাবতেই পারে না অত্রিকা, কিন্তু কেন? কেনর উত্তর খোঁজার জন্য আজ স্কুল বেরোনোর নাম করে আরণ্যককে অনুসরণ করতে করতে পৌঁছায় বর্ধমান মেডিকেল কলেজে। আরণ্যক সেখানকার 2য় বর্ষের ছাত্র। দূর থেকে অত্রিকা লক্ষ্য করলো আরণ্যক কলেজের কাছে গিয়ে ফোনে কারোর সঙ্গে একটা কথা বলছে, কিন্তু কলেজের মধ্যে ঢুকছে না। বেশ কিছুক্ষণ পরে একটা মেয়ে এলো, আরণ্যক তার হাত ধরে এগিয়ে চলল। অবশেষে তারা গিয়ে বসলো পথের পাশে ছোট্ট একটা কফি শপে। আর নিজেকে ধরে রাখতে পারেনি অত্রিকা, এক ছুটে বেরিয়ে এসেছিল সেখান থেকে। ভীষণ রকম কান্না পাচ্ছে তার, কিন্তু জনসমক্ষে তা সম্ভব নয় ভেবে কান্নাগুলো গলা পর্যন্ত আসার আগেই গিলে ফেলছিল সে। বাড়িতে যে ফিরবে তারও উপায় নেই, মা হাজারটা প্রশ্ন করবে। শরীর খারাপের অজুহাতও দেওয়া যাবে না, মায়ের জেরার কাছে কোনো কিছুই ধোপে টিকবে না।
তারপর শুরু হবে মায়ের বাক্যবাণ। সামনে উচ্চ মাধ্যমিক, সে খেয়াল আছে কারোর? ফিরুক তোর বাবা আগে বাড়ি, তারপর দেখিস তোর অবস্থা কি হয়, ইত্যাদি ইত্যাদি। স্কুল তো কখন আরম্ভ হয়ে গেছে, সেখানেও তো ফেরার উপায় নেই। অগত্যা চেনা পরিচিতদের চোখ এড়িয়ে এদিক ওদিক করে নিজেকে বাঁচিয়ে এখন বাড়ি ফেরা। অত্রিকা চলে যাওয়ার পর আরণ্যক কফি আর স্ন্যাক্সের দাম মিটিয়ে টেবিল ছেড়ে উঠে পড়লে পরিচিত মেয়ে বন্ধুটি বলল, কফিটা শেষ না করেই উঠলি যে, ক্লাস আছে, তুই ফিনিশ করে আয়। বলে পা চালালো কলেজের দিকে আরণ্যক। কিন্তু মাথার মধ্যে ঘুরছে অত্রিকার কথা। ও যে তাকে অনুসরণ করতে করতে কলেজ পর্যন্ত চলে আসবে ভাবতেই পারেনি সে। তাই বাধ্য হয়ে তাকে দেখানোর জন্য এসব করা। খুব খারাপ লাগছে তার অত্রিকার জন্য। ও নিশ্চয়ই খুব কষ্ট পেয়েছে, আর পাবেই না বা কেন? কদিন ধরে যে ব্যবহারটা করছি ওর সাথে, এমনিতেই মন খারাপ ছিল, তার উপর আজকের ঘটনাটা কিভাবে মানবে ও? না না, মেনে নিতেই হবে ওকে, এতেই ওর মঙ্গল। দিন দিন পড়াশোনাটা তার উচ্ছন্নে যাচ্ছে, পড়াতে একটুও মন বসে না তার। পড়ানোর সময় আমার দিকে এক মনে তাকিয়ে থাকে ঠিকই, কিন্তু পড়াশোনে বলে তো মনে হয় না। আর তাছাড়া আমাকেও তো পড়তে হবে, মায়ের পাশে দাঁড়াতে হবে। মা আর কত কষ্ট করবে আমার জন্য। বাবা চলে যাওয়ার পর থেকে মা দিনরাত এক করে পরিশ্রম করে চলেছে। সকালে একটা প্রাইভেট স্কুল, বিকালে টিউশনি, রাতে সেলাইয়ের কাজ। মাঝে মাঝে মাকে দাঁড়িয়ে থাকতে দেখেছে সে বাবার মালা ঝোলানো ছবিটার সামনে। মা তো কাউকে কোনোদিন কিছু খুলে বলে না, না আমায়, না ঠাম্মি দাদানকে। আর বলেই বা কি লাভ হবে? আমি ছোট, দাদান অসুস্থ, ঠাম্মি বৃদ্ধ, সংসার খরচ, ডাক্তার, ওষুধ, তার ওপর আমার মেডিকেলের খরচ। মা আর কত সামলাবে? তাই যত তাড়াতাড়ি সম্ভব পড়াশোনা শেষ করে মাকে এবার বিশ্রাম দিতেই হবে। ভাবতে ভাবতে ঢুকলো কলেজে। কলেজ শেষে বাড়ি ফেরার পথে মনে পড়ছে অত্রিকার সাথে কাটানো সময়গুলোর কথা। আজ নিজেকে বড্ড নিঃসঙ্গ লাগছে তার। তবুও পড়াশোনার কথা ভেবে নিজেকে শক্ত করলো সে। তবুও অজানা কষ্ট কুড়ে কুড়ে খাচ্ছে তাকে। আজ যে বড় কষ্ট দিয়ে ফেলেছে সে অত্রিকাকে। নিজেকে বড় অপরাধী মনে হচ্ছে তার। বুকের পাঁজরগুলো দুমড়ে মুচড়ে এক হয়ে যাচ্ছে। চলার শক্তি যেন ক্রমশ ক্ষীণ হয়ে পড়ছে। চোখের জল যেন আর তার বাধা মানতে চাইছে না। মাঝে মধ্যে ঝরে পড়ছে পথের উপর পড়ে থাকা কৃষ্ণচূড়া ও রাধাচূড়া ফুলগুলোর উপর। হয়তো আরণ্যকের এই কষ্টটা অত্রিকা কোনোদিনই জানতে পারবে না। কেন সে তার সঙ্গে এমন ব্যবহার করলো তা চিরকালই চাপা থাকবে তার মনের কোঠরে। কোনো রকমে নিজেকে সামলে সন্ধে নাগাদ গেল অত্রিকার ঘরে তাকে পড়ানোর জন্য। কিন্তু সে শরীর খারাপের বাহানা দিয়ে এড়িয়ে গেল তাকে। বেরিয়ে আসার সময় দেখা অত্রিকার বাবা সোমনাথ আঙ্কেলের সাথে। আরণ্যকের বাবা আর সোমনাথ বাবু ছোটবেলাকার বন্ধু। দুজনেই বর্ধমানের ছেলে, ওখানেই বড় হওয়া। তারপর কাজের সূত্রে আরণ্যকের বাবা ওখানকার সব কিছু বিক্রি করে সপরিবারে চলে আসেন কলকাতায়। কেনেন ছোট্ট একটা ফ্ল্যাট। বেশ চলছিল তাদের সচ্ছল পরিবারটি হাসি খুশি আনন্দে। কিন্তু হঠাৎ করে বাবার মৃত্যুটা সব কিছু তছনছ করে দিয়েছে। মাধ্যমিক দেওয়ার পর ও চেয়েছিল কোনো একটা কাজ করতে, যাতে মায়ের কষ্টটা একটু কম হয়। সেই সঙ্গে প্রাইভেটে গ্র্যাজুয়েশনটা করে নেবে। কিন্তু মায়ের সেই এক কথা, বাবার স্বপ্ন তোমায় পূরণ করতেই হবে, তোমায় ডাক্তার হতেই হবে। শেষমেশ মায়ের জেদের কাছে হার মেনে জয়েন্ট এন্ট্রান্সে বসে সে। রেজাল্ট মোটামুটি ভালো করলেও টাকার অভাবে কলকাতায় চান্স না পেয়ে বর্ধমান মেডিকেল কলেজে ভর্তি হওয়া। সোমনাথ আঙ্কেলের এখানে বেশ নামডাক রয়েছে। ডোনেশনে টাকাটা আর দিতে হয়নি তাকে। বর্ধমানে পরিচিত বলতে সোমনাথ আঙ্কেল, তাই তাদের বাড়িতেই থাকে সে। তার বদলে অত্রিকাকে পড়াতে হয় তাকে। সোমনাথবাবু সদয় প্রকৃতির মানুষ হলেও তার স্ত্রী আবার বিপরীতধর্মী। আরণ্যকে দুচোখে দেখতে না পারলেও বাড়ির কর্তার বিরুদ্ধে যাওয়ার শক্তি তার নেই। তাই বাধ্য হয়ে আরণ্যক নামক উদ্বাস্তুটাকে সহ্য করতে হয় তাকে। কিন্তু ভাবে ভাবে সেটা আরণ্যককে বোঝাতে কার্পণ্য করে না তিনি। মাঝে মাঝে সোমনাথবাবু ও অত্রিকা এর প্রতিবাদ করলে তার কাছে তা ধোপে টেকে না। আজকাল তিনি আরও চটে আছেন আরণ্যকের উপর। অত্রিকা আর তার সম্পর্কের গভীরতাটা তার কাছে ক্রমশ উজ্জ্বল হয়ে উঠছে। মা বলে কথা, মেয়ের চোখ মুখ দেখলেই তিনি বলে দিতে পারছেন তার মনের কথা। সোমনাথবাবু তো তার কথা শুনবেন না, তাই তার যত রাগ আরণ্যকের উপর। সোমনাথবাবু আর আরণ্যককে কথা বলতে দেখে রাগে গা জ্বালা করলো, এই ভেবে তিনি খুশি যে অত্রিকা আরণ্যককে এড়িয়ে চলছে। পরপর 3 দিন কেটে গেল অত্রিকা
অত্রিকায় সঙ্গে দেখা নেই আরণ্যকের। না সে পড়ে তার কাছে, না সে আসে খাবার টেবিলে, না বিকেলে বের হয় মাঠে। অত্রিকা থাকে 3 তলাতে আর আরণ্যক নিচের ঘরে, তাই দেখা হওয়ার সম্ভাবনাটাও ভীষণ রকম কম। তার উপর আন্টির চোখ এড়িয়ে উপরে যাওয়াটা দারুণ দুঃসাধ্য কাজ। কম তো চেষ্টা করছে না সে, কিন্তু অত্রিকা তা মানতে নারাজ। বেশি কিছু তো চায় না সে, শুধু একটু চোখের দেখা দেখতে চায়। তার সঙ্গে কোনো রকমের সম্পর্কে জড়াতে চায় না সে। এখন মনকে যথাসাধ্য শক্ত করে বেঁধে রেখেছে, তবুও অবুঝ এই মনটা কিছুতেই বাধা মানতে চাইছে না। কোনো রকম সম্পর্ক না হয় নাই হলো, একটু আধটু দেখা সাক্ষাৎ হলে ক্ষতি কি? আর তাছাড়া ওর পরীক্ষার তো বেশি দেরি নেই, সিলেবাসটা এখনো শেষ হয়নি, পড়াশোনাটাও তো করতে হবে। সোমনাথ আঙ্কেলকে কি বলবো? ভাবতে ভাবতে ওপরে যেতে চোখে পড়লো অত্রিকা পড়ছে অন্য একজন গৃহশিক্ষকের কাছে। আরণ্যক লক্ষ্য করলো অত্রিকাকে, সে একবারের জন্য তাকাচ্ছে না তার দিকে। তাহলে সে কি অভিমানে করছে এগুলো? মনে মনে এরকমটা চাইলেও তা মেনে নিতে ভীষণ রকম কষ্ট হচ্ছে তার, বড্ড কান্না পাচ্ছে। এমন সময় আন্টি এসে আরণ্যককে বললেন, তোমায় আর পড়াতে হবে না, বেকার বেকার সময় নষ্ট করছো তুমি অত্রিকার জন্য, নিজের পড়ায় মন দাও। ঘাড় নেড়ে সম্মতি জানিয়ে নিচে চলে এলো আরণ্যক। দমটা বন্ধ হয়ে যাচ্ছে তার, দ্রুত ছুটলো মাঠের দিকে, গিয়ে বসলো ঢিবিটার ওপর। খোলা আকাশ, উন্মুক্ত বাতাস, তবুও যেন নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে তার। আজ বড় একা লাগছে, পুরনো স্মৃতিগুলো উকি মারছে মনের আনাচে কানাচে। এমনি করে পাশাপাশি বসে আর চোখে দেখা দুজন দুজনকে। হাওয়ার তালে উড়ে ফিরতো অত্রিকার একগোছা খোলা চুল। যখন সে মাঠে আসতো চুলগুলোকে খোলাই ছেড়ে দিত, যা তাকে আরো মোহময়ী করে তুলতো। একেবারে রূপকথার রাজকুমারীদের মতো, ফর্সা লাল টুকটুকে গায়ের রং, সুশীল মুখমণ্ডল, কাজল মাখা টানা টানা চোখ দুটোকে দেখে মনে হতো যেন এক গভীর সমুদ্র, যেখানে তাকালে আরণ্যক তলিয়ে যেত অজানা এক জগতে। তার মুখে সবসময় লেগে থাকতো এক ফালি হাসি, যা পূর্ণিমার চাঁদকেও হার মানাতো। তাকে দেখে মনে হতো যেন কোনো এক ভিনদেশি পরী। যখন সে সর্ষে ফুলের বাগানের মাঝখান থেকে এ মাথা দৌড়ে বেড়াতো, নিজেকে ধরে রাখার দায় হয়ে পড়তো আরণ্যকের। যেন মনে হতো এক পাগল করা মাতাল হাওয়া সারা শরীর মন জুড়ে খেলা করছে তার। মনে মনে তাকে জীবন সঙ্গিনী করার ইচ্ছেটা প্রবল হয়ে উঠত। মাঝে মাঝে তা ভ্রম মনে হতো, মাঝে মাঝে আবার সত্যি। জেগে ঘুমিয়ে নিজের অজান্তে তার সঙ্গে সংসার করতে শুরু করতো সে। লাল বেনারসি পরে কোণে সেজে বিয়ের পিঁড়িতে বসে আছে অত্রিকা। নানা অলংকারে পরিপূর্ণ তার দেহ, গলায় রজনীগন্ধার মালা, কপালে বড় একটা লাল টিপ তাকে ঘিরে রয়েছে। চন্দনের কলকা, যা তাকে আরও সুন্দরী করে তুলছে। কাজল, কালো চোখে মোটা করে কাজল লাগানো, মাথায় শোলার মুকুট, সারা বাড়ি জুড়ে লোকে লোকারণ্য। আরণ্যকও হাজির ধুতি পাঞ্জাবি পরে বরবেশে। যে আন্টি তাকে দু চোখে দেখতে পারেন না, তিনি তাকে আদর করে বরণ করছেন। কল্পনায় ভেসে যেতে থাকে আরণ্যক। ভাবের ঘরেই হঠাৎ চোখ পড়ল ওর অত্রিকার দিকে। ভালো করে খেয়াল করল সে, হ্যাঁ তো অত্রিকাই তো। মাঠে যাওয়ার পথটা ধরে হেঁটে চলেছে সে। আজ তাকে ভীষণ অন্যরকম লাগছে, সেই প্রাণখোলা উল্লাসতা নেই আর তার মধ্যে। সবুজে ভরা খোলা মাঠে এলে সে যেন নিজেকে আর ধরে রাখতে পারতো না। ফড়িংয়ের মতো এ মাথা ও মাথা তিরিং বিরিং করে লাফিয়ে বেড়াতো সে, কিন্তু আজ বড় চুপচাপ ধীর গতিতে হেঁটে চলেছে। মনে হয় নিভৃতে চোখের জল ফেলে নিজেকে হালকা করতে এসেছে, নাকি আমার সঙ্গে দেখা করতে। ভাবতে এক অজানা আনন্দে চোখ দুটো চিকচিক করে উঠল তার। নিমেষেই ঢিপি থেকে নেমে এক ছুট্টে এলো অত্রিকার কাছে। কিছু বলতে যাবে এমন সময় অত্রিকা মেঠো পথটা ধরে দ্রুত পা বাড়ালো বাড়ির দিকে। আরণ্যক ঠায় দাঁড়িয়ে সেখানে। মেঠো পথ পেরিয়ে অত্রিকা উঠল বড় রাস্তায়। কিছুটা যাওয়ার পর অদৃশ্য হয়ে গেল বাড়িগুলোর আড়ালে। আবারও বিষাদের সাগরে ডুব দিল আরণ্যক। কোনো কিছুই যেন আর ভালো লাগে না, সারাদিন ঘরেই থাকতে ইচ্ছে করে। পড়াশোনাতে আর তেমন মন নেই তার। এমনি করে দিনের পর দিন অতিক্রান্ত হয়ে প্রায় 2 মাস পেরিয়ে গেল। আজকাল বড় অচেনা মনে হয় অত্রিকাকে। কথা বলা তো দূরের কথা, সামনাসামনি হলে পাশ কাটিয়ে চলে যায়, চোখাচোখি হলে চোখ ফিরিয়ে নেয়। মনে মনে ভাবে, আরণ্যক, যা হয়েছে ভালোর জন্যই হয়েছে। সে নিজেও তো এটাই চেয়েছিল। তবে আজ কেন মানতে অসুবিধা হচ্ছে তার? না না, নিজের পড়ায় মন দিতে হবে, নিজেকে দাঁড় করাতেই হবে, মা বাবার ইচ্ছা পূরণ করতেই হবে, সেই সঙ্গে আরেকজনকে দেওয়া কথা তাকে রাখতেই হবে। তাকে দেখিয়ে দিতে হবে আমি পেরেছি।
সেটাই হবে যোগ্য জবাব। এমনি করে 1 বছর অতিক্রান্ত। অত্রিকা এখন কলেজে পড়ে। আরণ্যকও মন দিয়েছে তার পড়ায়। হঠাৎ করে মায়ের ফোন আসায় ছুটতে হলো বাড়িতে। দাদানের শরীর ভীষণ খারাপ, তাকে ভর্তি করানো হলো হাসপাতালে। 15 দিন জমে মানুষে টানাটানির পর তিনি চলে গেলেন না ফেরার দেশে। যেহেতু তার ছেলে নেই, তাই তার কাজ নাতি হিসেবে করলো আরণ্যক। এর মধ্যে ঠাম্মির শরীরটাও ভালো নেই, তার উপর এত বড় ধাক্কা। মা একা আর কত সামাল দেবে, তাই মাস 3 থাকলো সে মায়ের কাছে। এদিক ওদিক করে কিভাবে যে সময়টা পেরিয়ে গেল বুঝতেই পারল না সে। এদিকে পড়াশোনারও ক্ষতি হচ্ছে, এবার তো কলেজে না গেলেই নয়, তাই অনিচ্ছা সত্ত্বেও রওনা দিল বর্ধমানের উদ্দেশ্যে। স্টেশনে নেমে হাঁটা শুরু করলো সে। মিনিট 10 পর তাই আর টোটোতে চাপলো না। ধীরে ধীরে সূর্যটাও ডুবে গিয়ে সন্ধে নামতে শুরু করেছে। আলো আঁধারি পথ ধরে হেঁটে চলেছে সে। এখনো রাস্তার পাশে ল্যাম্পপোস্টের আলোগুলো জ্বলেনি। বড় ক্লান্ত লাগছে তার। এমনিতে জার্নি, তার উপর মন খারাপ। দাদান খুব কাছের লোক ছিল ওর। বাবা মারা যাওয়ার পর দাদান ওকে বাবার মতো সামলেছে। আরও খারাপ লাগছে মায়ের কথা ভেবে। দাদান মায়ের মাথার উপর ছাতার মতো হয়েছিলেন। হয়তো আর্থিক সাহায্য করতে পারতেন না, তবে মানসিকভাবে মাকে অনেকটা সাপোর্ট দিতেন। সময় অসময় দুটো কথা বলে মায়ের মনোবল বাড়াতেন। মায়ের জন্য ওটুকু তো অনেক ছিল। এখন বাড়িতে মানুষ বলতে মা আর ঠাম্মির শরীরটাও তেমন ভালো নেই। মাকে তো স্কুলে যেতে হয় নানান কাজে বাইরেও। তখন ঠাম্মিকে কে দেখবে? ঠাম্মির আবার কিছু হবে না তো? না, কি ভাবছি আমি এসব? সব ঠিক হবে। আমি না একটা জাতা। এরকম হাজারটা কথা চিন্তা করতে করতে প্রায় অত্রিকাদের বাড়ির কাছে এসে পৌঁছলো সে। এর মধ্যে সন্দেহ নেমে পড়েছে। ক্ষীণ আলোটা সরে গিয়ে অন্ধকার হতে শুরু করেছে। দূর থেকে দেখতে পাচ্ছে সারা বাড়িটা আলোতে ঝলমল করছে। বাড়িতে বিয়ে লাগলে বাড়ি যেমন আলোতে ঝলমল করে ওঠে, ঠিক তেমনি বুকের মধ্যেটা এক ঝটকায় ছ্যাদ করে উঠল তার। তাহলে কি অত্রিকার? না, তা কেমন করে হতে পারে? ও তো এখন সবে ফার্স্ট ইয়ার। সোমনাথ আঙ্কেল এত তাড়াতাড়ি কি ওকে বিয়ে দেবেন? কী সব আবোল তাবোল ভাবছি আমি। কিন্তু এত আলো কেন সেটাও তো বুঝতে পারছি না। আমার ভাবনা যেন মিথ্যে হয়। কামনা করতে করতে প্রায় ঊর্ধ্বশ্বাসে পা চালালো সে। নিঃশ্বাস প্রশ্বাসের গতিবেগটা ক্রমশ বেড়েই চলেছে, সেই সঙ্গে একরাশ উৎকণ্ঠা। শেষমেশ গিয়ে ঢুকলো বাড়ির ভেতর। তাকে ঘরে ঢুকতে দেখে সোমনাথ আঙ্কেল ফ্রেশ হয়ে ওপরে আসতে বললেন। নিচ থেকে লোকজনের আওয়াজ শুনতে পাচ্ছে সে। ছাদের উপর অনুষ্ঠান হচ্ছে হই হুল্লোড়, হাসি, আনন্দ। কিন্তু কিসের? কোনো রকমে চোখে মুখে জল দিয়ে নিজেকে একটু ধাতস্থ করে দ্রুত গতিতে সিঁড়ি বেয়ে উঠতে লাগলো ওপরে। মাঝে দেখা হলো সোমনাথ বাবুর 2-1 পাড়া প্রতিবেশীর সঙ্গে, যারা তাকে চেনেন। তারাও বিশেষ কিছু বললেন না, কেবল বাড়ির খবর জানতে চেয়ে যে যার মতো চলে গেলেন। তাদের সঙ্গে কথা বলাটা যেন বিরক্তিকর মনে হতে লাগলো তার। তবু যতটা সম্ভব উত্তর দিয়ে গেল ছাদে গিয়ে দেখলো সারা ছাদ বেলুন দিয়ে সাজানো। এক পাশে লোকজন খাওয়া দাওয়া করছে, অন্য পাশে কেউ কেউ বসে গল্প করছেন। আর অত্রিকা বসে গল্প করছে তার বন্ধুদের সঙ্গে। আজ তাকে খুব সুন্দর লাগছে দেখতে। হালকা গোলাপি রঙের একটা গাউন পরেছে সে। মাথায় রূপলি রঙের ছোট্ট একটা মুকুট, সেই সঙ্গে ছোট্ট দুটো কানের দুল আর একটা সরু চেন। এটুকুতেই তাকে যেন রাজকন্যা লাগছে। চোখ ফেরাতেই পারছে না আরণ্যক তার দিক থেকে। মনে পড়লো আজকের তারিখটা, আজ যে অত্রিকার জন্মদিন। মাথা থেকে একেবারে বেরিয়ে গেছে। মনে পড়ে বাবাও তো মায়ের জন্মদিনের কথাটা ভুলে গিয়েছিল সেবার। তখন তার বয়স হয়তো 6-7 হবে। মায়ের সে কি রাগ! বাবা অনেক কষ্টে মানিয়েছিল তাকে। এটা বোধহয় আমার জন্মগত। আপন মনে হাসিখানা চওড়া হয়ে উঠল তার। এমন সময় হঠাৎ করে অত্রিকার চোখ পড়ল তার দিকে। তাকে দেখে অত্রিকার মুখের হাসিটা নিমেষেই মিলিয়ে গেল। যেন মনে হলো গভীর এক বেদনা তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে। খুব সন্তর্পণে ঘন ঘন দীর্ঘ নিঃশ্বাস ফেলছে সে, পাছে কেউ বুঝে যায়। কিন্তু আরণ্যকের চোখে ফাঁকি দেওয়া বড় মুশকিল। 20-22 হাত দূরে থেকেও সে সেটা উপলব্ধি করতে পারছে। অত্রিকার উষ্ণ নিঃশ্বাসটা যেন তার শরীর সহ মনটাকে দাউ দাউ করে পুড়িয়ে দিয়ে যাচ্ছে। এমন সময় আন্টি এসে বললেন, আরে আরণ্যক যে, এসো বসো। আমি তোমার জন্য কেক আনছি। হঠাৎ আন্টির এত পরিবর্তন, এতটা খাতির করছেন, কারণটা কি হতে পারে? আমি আজকাল একটু বেশি ভাবছি, কি আবার হবে? এই জন্য বলে কুকুরের পেটে ঘি ভাত সহ্য হয় না। আন্টি আগে যখন ছুঁড়ে ছুঁড়ে খাবার দিত, রূঢ় ব্যবহার করত, তখন কত খারাপ লাগতো। আর এখন ভালোবেসে কথা বলছেন, কেক আনতে যাচ্ছেন, সেটাও আমার ভালো লাগছে না। আমি না একটা পাগল, সবসময় আবোল তাবোল ভাবি। এর মধ্যে আন্টি একটা প্লেটে করে বড় এক টুকরো কেক নিয়ে হাজির। কেক নিয়ে মুখে দিতে যাবে এমন সময় অত্রিকা এসে বলল, কি গো আরণ্যক দা, আমার গিফটটা কই? বার্থডে পার্টিতে এলে খালি হাতে, একটু উইশ পর্যন্ত করলে না, অমনি কেক খেতে বসে গেলে। সত্যি বড্ড ভুল হয়ে গেছে।
ভেবে হ্যাপি বার্থডে উইশ করতে যাবে, অমনি অত্রিকা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, আর উইশ করে লাভ নেই, তুমি বরং আমার বার্থডে গিফট হিসাবে সেই গানটা গাও। অত্রিকার কথা শুনে আন্টি পাশ থেকে বললেন, হ্যাঁ হ্যাঁ, আরণ্যক গানটা গেয়েই ফেলো। আমি চাই না ওর কোনো ইচ্ছা অপূর্ণ থাকুক আজকের দিনে। তার ওপর এ বাড়িতে ওর শেষ জন্মদিন পালন বলে কথা। শেষ জন্মদিন পালন মানে কি বলতে চাইছে আন্টি? কোথায় যাবে ও? নাকি ওর বার্থডে আর সেলিব্রেট করা হবে না? বড় করে সেলিব্রেশন নাই বা হলো, ঘরোয়াভাবে তো হবে। তাই বলে আন্টি এমন কথা বলবেন? ভাবতে থাকে আরণ্যক। তাকে চুপ করে থাকতে দেখে অত্রিকার এক বান্ধবী বলে উঠল, হ্যাঁ হ্যাঁ আরণ্যক দা, গানটা গেয়েই ফেলো, তা না হলে কিন্তু আর কোনোদিন ওর বার্থডে উইশ করার সুযোগ আসবে না, তাও আবার গান গেয়ে। পাশ থেকে অন্য একজন বান্ধবী বলল, কেন আসবে না শুনি, ও যদি চায় তবে। কথাটা শেষ না হতে হতেই অন্য আরেকজন বান্ধবী অত্রিকাকে হালকা ঠেলা মেরে ঠাট্টা করে বলে উঠল, সেই চান্স কিন্তু নেই, বিয়ের পর প্রথম বার্থডে কিন্তু ভীষণ স্পেশাল হয়, তখন কি আর আমরা থাকবো? থাকবে স্পেশাল মানুষ। কথাখানা শুনে চমকে উঠল আরণ্যক। মনের আশঙ্কাটা যে এমনভাবে সত্যি হয়ে যাবে ভাবতে পারেনি সে। তার মুখখানা মুহূর্তেই ফ্যাকাশে হয়ে গেল। দূর থেকে অত্রিকার মা সেটা লক্ষ্য করে নিশ্চিন্ত মনে চলে গেলেন খাওয়া দাওয়ার জায়গায়। সবাই মিলে চেপে ধরে আরণ্যকে গান গাইবার জন্য। এদিকে তার গলা শুকিয়ে কাঠ, নিঃশ্বাস যেন রোধ হয়ে যাচ্ছে। যেখান থেকে একটা শব্দ পর্যন্ত বের হচ্ছে না, সেখানে গান তো অনেক দূরের কথা। অত্রিকা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে এক গ্লাস জল এনে ধরলো আরণ্যকের সামনে। চোখ দুটো ছলছল করছে তার। কাজল কালো চোখের কোণায় জল একটু একটু করে দানা বাঁধছে। সমগ্র মুখমণ্ডলে কালো মেঘের ঘনঘটা। মনের ভিতরটাতে চলছে তুমুল ঝড়, যার রেশ চোখে মুখে স্পষ্ট। তবু যতটা পারছে সামলে নিচ্ছে নিজেকে বাবার কথা ভেবে। বাবাকে আজ বড় নিশ্চিন্ত দেখাচ্ছে। 1 মাস আগে পর্যন্ত তার চোখে মুখে যে চিন্তার ভাঁজ দেখতে পাওয়া যেত, আজ তা লুপ্ত। সেদিন তো বলেই বসলো, এবার আমার মরণ হলেও ক্ষতি নেই, নিশ্চিন্তে মরতে পারবো। তোকে নিয়ে আমার বড় চিন্তা ছিল মা, আমার যদি কিছু একটা হয়ে যায় তোর কি হবে? আর তোর মা, তাকে কি তুই একা সামলাতে পারবি? যা হয় ভালোর জন্য হয়, বুঝলি? তোর বিয়েও দেওয়া হলো, আবার অপরদিকে একটা ছেলেও পেলাম যে আমাদের খেয়াল রাখবে, বিপদে আপদে পাশে এসে দাঁড়াবে। আর তাছাড়া ওরা মানুষ বড় ভালো, তা না হলে তোকে পড়াশোনা চালিয়ে যাওয়ার কথাটা কি আর বলতো? এই কথাগুলো শোনার পর আর কিছু বলতে পারেনি সে। 1 মাস ধরে বলবো বলবো করে মনের কথাটার বলাই হলো না বাবাকে। তাই বহু কষ্টে নিজেকে মানিয়ে নিয়েছে সে। তাছাড়া ছেলেটা তো সত্যি বেশ ভালো, নিজে একজন ডাক্তার। সেদিন তো এসেই বাবার প্রেসক্রিপশনগুলো নিয়ে বসে পড়লো, বলছিল হার্টের পেশেন্ট, একবার হার্ট অ্যাটাক হয়ে গেছে, তাই বেশি মানসিক চাপ নেওয়া চলবে না। আমাকে আর মাকে বলল সেদিকে খেয়াল রাখতে। ভাবতে ভাবতে অত্রিকা গিয়ে বসলো সোমনাথ বাবুর কাছে। সোমনাথ বাবু তার মাথায় আলতো করে হাত বুলিয়ে দিয়ে জিজ্ঞাসা করলেন, জামাই বাবা আসবে না? কথা হয়েছে তার সঙ্গে? অত্রিকা মৃদুস্বরে বলল, না, সে এখন আসতে পারবে না, তার নাকি একটা অপারেশন আছে, তাই সকালে এসেছিল। কথাগুলো শুনে সোমনাথ বাবু মুচকি হেসে আবারও মেয়ের মাথায় হাত বোলাতে লাগলেন। ওদিকে আরণ্যক যতটা সম্ভব নিজেকে সামলে নিয়ে ধরল সেই গানটা, যেটা মাঝে মধ্যে শোনাতে হতো অত্রিকাকে। গানটা তার বেশ পছন্দের, হবে নাই বা কেন, নিজের লেখা গান বলে কথা। সে ভাবতেই পারেনি তার লেখা কথাগুলো সুর তার লেগে গান হতে পারে। সেদিন মাঝরাতে আরণ্যকে গান গাইতে শুনে ব্যালকনিতে এসে দাঁড়িয়েছিল সে। পূর্ণিমার চাঁদটা যেভাবে শান্ত নিস্তব্ধ রাতের মনকে আলোড়িত করছিল, ঠিক তেমনভাবে আরণ্যক তার সুর দিয়ে আলোকিত করছিল অত্রিকার সবুজ মনটাকে। তারপর প্রায় 1000 বার শোনা হয়ে গেছে গানটা, তবুও যেন ঠিক সেই রকমই নতুন লাগে অত্রিকার। মনটা ভেসে যায় দিক থেকে দিগন্তে সীমাহীন উন্মাদনায়। গান গাইছে আরণ্যক, তা ভেসে আসছে অত্রিকার গানে, তবুও সে উন্মাদনা যেন নেই আজ তার মধ্যে। গানের কথাগুলো সুরগুলো তাকে ক্রমাগত ক্ষতবিক্ষত করে দিয়ে যাচ্ছে। আজ যে আরণ্যকের গলায়ও তো সেই মাতাল করা বাঁধন ছাড়া সুর নেই, যেটা শুনলে সে হারিয়ে যেত প্রেমের অতল সমুদ্রে। আজ গানের কথাগুলো বিরহের সুরে বাজছে, যাতে আছে কেবল বেদনা, কেবল দুঃখ, কেবল অশ্রু। নিশীথের চাঁদখানি বড় বেশি প্রিয়, তাই বলে ফিরে এসে দেখাটুকু দিও, তুমি ছাড়া আধারের খনি যেন বুক, এলে পরে ধরা দেয় সবটুকু সুখ। চাঁদ বলে সাথে আছি মন মাঝে খুঁজো, দেখিবার তরে মোরে চোখ দুটো বুঝো। ভালোবাসা কমে বুঝি দূরে গেলে পরে, মরে না সে কোনো কালে দিনে দিনে বাড়ে। রাত ছাড়া চাঁদের মিছে বেঁচে থাকা, তাই চাঁদ আধারের সাথে দেয় দেখা। ফিরে আসি বারে বারে তব কাছে প্রিয়, এইভাবে চিরদিন কাছে টেনে নিও।
আজ বিয়ে অত্রিকার, সারা বাড়ি জুড়ে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের ভিড়। সবাই আনন্দে আত্মহারা, সবার ঠোঁটের কোণায় এক ফালি করে হাসি। হাসি নিয়ে অত্রিকার মুখে যন্ত্রমানবীর মতো সব আচার অনুষ্ঠান নিষ্ঠা ভরে করে যাচ্ছে সে। একলা ঘরে গিয়ে গোপনে যে চোখের জল ফেলবে তারও তো উপায় নেই। মামাতো পিস্তুত বোনেরা তাকে একা ছাড়লে হয়, সেই সঙ্গে রয়েছে কয়েকজন বান্ধবীও। সবাইকে তো আর মনের কথা খুলে বলা যায় না। অত্রিকা আবার তেমনটা নয়, খুব সহজে সে সবার সঙ্গে মিশতে পারে না, খুব চাপা স্বভাবের। তাই গুমড়ে গুমড়ে মরছে, মনে ভাসছে আরণ্যকের কথা। চোখ দুটো কেবল খুঁজে বেড়াচ্ছে তাকে। তার সঙ্গে শেষ দেখা হয়েছিল জন্মদিনের দিন। তারপর 2 দিন কেটে গেছে, এর মাঝে আর দেখা মেলেনি তার। 2-1বার বাহানা করে নিচেও নেমেছে সে, কিন্তু তাতে লাভের লাভ কিছুই হয়নি। আরণ্যকের ঘরে দরজাটা কেবল বন্ধই দেখতে পেয়েছে। তার কলেজে যাওয়ার সময় হলে দৌড়ে গিয়ে ব্যালকনিতে দাঁড়িয়েছে, যদি একটু চোখের দেখা দেখা যায়। কিন্তু না, তাকে কলেজে যেতেও দেখা যায়নি। বারণ থাকা সত্ত্বেও গতকাল বিকালে বোনেদের নিয়ে মাঠে গিয়েও দেখেছে সে। ঢিবিটার ওপর বসে থেকেছে সন্ধে পর্যন্ত, তবুও তার দেখা মেলেনি। শেষমেশ মায়ের ডাকে বাড়ি ফিরেছিল সে এক বুক অভিমান নিয়ে। এতটা পর করে দিলে তুমি আমায়, একবার দেখা পর্যন্ত দিচ্ছ না। এতটুকু মূল্য নেই আমার তোমার কাছে? করতে হবে না দেখা, স্বার্থপর একটা, কেবল নিজের কথাই ভাবছে। আমি বুঝি কষ্ট পাচ্ছি না? আমার বুঝি কান্না পাচ্ছে না? আমার ভীষণ কান্না করতে ইচ্ছা করছে আরণ্যক, তোমার বুকে মাথা রেখে। একটিবারের জন্য এসো সামনে প্লিজ। আমি যে আর পারছি না সহ্য করতে, বড় একলা লাগছে আমার। নাকি তুমি প্রতিশোধ নিচ্ছ? তাই হবে। আমি তোমায় এড়িয়ে চলছিলাম বলে তুমিও এড়িয়ে যাচ্ছ না? বেশ, তাই হোক। আর কখনো ফিরে তাকাবো না তোমার দিকে। হাজার কষ্ট হলেও না, থাকো তুমি তোমাকে নিয়ে। আমি ভালোই থাকবো, সুখে থাকবো, দেখে নিও তুমি। আমি আর কান্না করব না তোমার জন্য। তুমি একটা পাষণ্ড হৃদয়হীন মানুষ। ভালোই হয়েছে তোমার সঙ্গে আমার বিয়ে না হয়ে। তুমি তবে থেকে আমায় শুধু কষ্ট দিয়ে যাচ্ছ। এখন যদি এত কষ্ট দাও, না জানি বিয়ের পর কত কষ্ট দিতে। কথায় বলে না, যা হয় ভালোর জন্যই হয়। আমারও ভালো হবে, দেখে নিও তুমি। গায়ে হলুদ শুরু হয়ে গেছে, সবাই যে যার মতো ব্যস্ত। কেউ বা ব্যস্ত হলুদ মাখাতে, তো কেউ না মাখার জন্য হাত পা ছুড়তে, তো কেউ ছুটতে। দূর থেকে দেখতে পাচ্ছে আরণ্যক, মনকে শক্ত করে চেপে ধরে রেখে ক্রমাগত হেসে চলেছে সে। সেই সঙ্গে ছুটে বেড়াচ্ছে মাথা থেকে ও মাথা। সোমনাথ আঙ্কেল ভরসা করে যে গুরুদায়িত্ব দিয়েছেন সেটা তো পূরণ করতেই হবে। তাই মিষ্টিগুলোকে বাজার থেকে এনে ঠিক জায়গায় রেখে রান্নার জায়গায় যাওয়ার সময় চোখ পড়ল অত্রিকার দিকে। হলুদ শাড়ি ও হলুদ ফুলের গয়না পরে সারা গায়ে হলুদ মেখে দাঁড়িয়ে সে। হঠাৎ তার চোখাচোখি হতে খানিকটা অপ্রস্তুত হয়ে পড়ল আরণ্যক। তারপর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে তাকে হাসার জন্য বিভিন্ন রকম ইঙ্গিত দিতে থাকলো। এমন সময় সোমনাথ আঙ্কেলের হাত পড়ল তার কাঁধে। খানিকটা ভয় পেয়ে লাফিয়ে উঠল সে। আঙ্কেল বললেন, দূর থেকে দাঁড়িয়ে না বলে কাছে গিয়ে বলে আয় না। যবে থেকে বিয়ে ঠিক হয়েছে তবে থেকে মেয়েটা কেমন মনমরা, ঠিকঠাক খাওয়া দাওয়াও করছে না। আমায় ছেড়ে যেতে হবে তাই হয়তো এমন করছে। তোর আন্টি বলল এ কথা, হয়তো তাই হবে। নাকি আমি বড্ড তাড়াহুড়ো করে ফেললাম, কিছু বুঝতে পারছি না। শরীরটা আর সাথ দিচ্ছে না জানিস, বড় দুর্বল লাগছে। মাঝে মধ্যে বুকের বাম পাশটা চিনচিন করে ব্যথা করে আজকাল। ডাক্তার বলল সব ঠিক আছে। ঠিক আছে হয়তো, আমি বেশি ভাবছি বলেই ভ্রম হবে হয়তো। কিছু চিন্তা করবেন না আঙ্কেল, সব ঠিক হয়ে যাবে বলে আরণ্যক যায় নিজের কাজে। সেও যে বলতে চায় না তার মনের কথা আঙ্কেলকে, তা তো নয়। তবে বড্ড দেরি হয়ে গেছে। সেই জানলো বিয়ের 2 দিন আগে। সেই সময় কি আর করবে? সব থেকে বড় কথা হলো নিজে এখনো নিজের পায়ে দাঁড়ায়নি। মায়ের ভরসায় বাঁচতে হয়। তার ওপর সোমনাথ আঙ্কেলের শরীর। তার কথা শুনে যদি তিনি রেগে যান, আর তখন যদি ভালো মন্দ কিছু একটা হয়ে যায়, তার দায় কে নেবে? তার থেকে বরং যা হচ্ছে তাই হোক। সেই জন্য 2 দিন ধরে এদিক ওদিক করে বেড়াচ্ছে সে। ডেকোরেটার্স থেকে শুরু করে বাজার হাট, আত্মীয় স্বজনদের দেখাশোনা থেকে শুরু করে বিয়ের প্যান্ডেলটা পর্যন্ত সাজিয়েছে সে মনের মতো করে। ঠিক যেমনটা সে চেয়েছিল ঠিক তেমনি। সোমনাথ বাবু তার কাজ দেখে বেশ খুশি। আজকাল মানুষ আর আগেকার দিনের মানুষের মতো নেই, যে কারোর বাড়ি অনুষ্ঠান হলে সবাই মিলে হাতে হাতে সব কাজ করে দেবে। এখন সবাই আসে খাওয়ার সময়, তা সে পাড়া প্রতিবেশী হোক বা আত্মীয় স্বজন। হাতে গোনা কয়েকজনকে পাওয়া যায় পাশে। তাই ছোটাছুটির দায়িত্বটা আরণ্যকের ঘাড়ে চাপিয়ে তিনি বেশ নিশ্চিন্ত। আর আরণ্যক যথাসাধ্য চেষ্টা করছে তা করার। বিয়ে শুরু হতে আর কিছুক্ষণ বাকি। লাল বেনারসি পরে কনের সাজে বসে আছে অত্রিকা।
ঠিক যেমনটা স্বপ্ন দেখতো আরণ্যক তেমনভাবে সেজে, শুধু বরের জায়গাটা একটু অদল বদল হবে, কি আর করা যাবে। মনটাতে পাথর চাপা দিয়ে ঘোরাফেরা করছে সে, যতটা সম্ভব বিয়ের জায়গাটা এড়িয়ে চলার চেষ্টা করে যাচ্ছে। তবুও মাঝে মধ্যে সোমনাথবাবুর ডাকে যেতে হচ্ছে সেখানে। খানিকটা রাগও হচ্ছে আঙ্কেলের ওপর, কিছুটা রাগ হচ্ছে তার নিজের ওপর। তা 2-4 দিন পরে এলে তো ঠিক হতো। ঠাম্মি কতবার করে বলেছিল আর কটা দিন থাকতে। ঠাম্মির কথা শুনলে আজ তো আর এমন পরিস্থিতির সম্মুখীন হতে হতো না। সবই কপাল। ভাবতে ভাবতে কাজ করতে থাকে সে। ক্ষণে ক্ষণে চোখ গিয়ে পড়ছে অত্রিকার দিকে। তার মধ্যে এতটুকু খারাপ লাগা দেখতে পাচ্ছে না সে। সবার সঙ্গে হেসে হেসে কথা বলছে, খুনসুটি করছে বান্ধবীদের সঙ্গে। তা দেখে নিজের ওপরই বিদ্রূপের হাসি হেসে আবারও লেগে পড়ল নিজের কাজে। বিয়ে রাত 8টায়, 7টা বেজে গেল, এখনো বর আসেনি। সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে তার জন্য। বর না এলে বিয়েটা শুরু হবে কি করে? আর বিয়ের আগেও তো কিছু নিয়মকানুন আছে। সময় মতো সবকিছু না হলে লগ্ন যে পেরিয়ে যাবে। আকাশটাতেও মাঝে মধ্যে মেঘের গর্জন শোনা যাচ্ছে, বইছে হালকা হালকা ঝোড়ো হাওয়াও। এখন সবার বড় চিন্তা হচ্ছে, সোমনাথ বাবু ফোন করেছিল বরকে, কিন্তু সে ফোন তুলছে না। ফোন করা হয়েছিল তার বাবাকেও, তার ফোন সুইচ অফ বলছে। সোমনাথ বাবুর মনের মধ্যেও ঝোড়ো হাওয়া বইতে শুরু করেছে। ঘড়ির কাঁটার তাতে কিছু যায় আসে না। সে তার নিজের মতো করে ঘুরে চলেছে। ঘুরতে ঘুরতে প্রায় 7:45-র কাছে। বাইরে হচ্ছে মুষলধারে বৃষ্টি, সেই সঙ্গে বইছে প্রচণ্ড বেগে ঝোড়ো হাওয়া। ঘুটঘুটে রাতটাকে আরো ঘুরতে দেখাচ্ছে। বাইরে পা রাখা তো দূরের কথা, তাকানো পর্যন্ত যাচ্ছে না। ঝড়ের তোড়ে প্যান্ডেলটা উড়ে যায় যায় অবস্থা। বাইরে ত্রিপলগুলো অদ্ভুত রকম আওয়াজ করে করে উড়ে বেড়াচ্ছে হাওয়ার সাথে সাথে। সবার কপালে দুশ্চিন্তার ভাঁজ। অত্রিকা হাসবে নাকি কাঁদবে বুঝতে পারছে না। এক মনে ভাবছে, তাহলে স্বয়ং ভগবানই কি চাইছে না এই বিয়েটা হোক? আর চোখে তাকাচ্ছে সবার দিকে। সবাই কম বেশি চিন্তা করছে, কিন্তু তাদের মধ্যে একজনের চিন্তা যেন সবচেয়ে বেশি। এ মাথা ও মাথা পায়চারি করে বেড়াচ্ছে সে। একবার ছাতা নিয়ে উদ্যত হচ্ছে বাইরে যাওয়ার জন্য, কিন্তু সবাই বাধা দিচ্ছে বলে আর বেরোতে পারছে না। এর মধ্যে বরের বাড়িতেও ফোন করে খোঁজ নিয়েছে সে। তারা জানিয়েছে ওরা অনেক আগে রওনা দিয়েছে। এতক্ষণে পৌঁছে যাওয়ার কথা, হয়তো ঝড় বৃষ্টিতে কোথাও আটকে পড়েছে, সেই জন্য তার অত ছটফটানি। রাগে গা জ্বালা করছে অত্রিকার। মার যে যেন মাসির দরদ বেশি। কি দরকার আরণ্যকের অত বাড়াবাড়ি করার? তাহলেও কি সত্যি সত্যি চায় আমার বিয়েটা হোক? আর না চাইবার বা কি আছে? কি আসে যায় তাতে ওর? ভাবতে ভাবতে খেয়াল করলো বাবা ক্রমশ কেমন যেন করছে। অস্থির অস্থির ভাব তার। আরণ্যক বাবাকে ক্রমাগত আশ্বাস দিয়ে যাচ্ছে, সব ঠিক হয়ে যাবে আঙ্কেল, অত চিন্তা করো না। একটু পরে বৃষ্টি থেমে যাবে, ওরা এসে পড়বে। তবুও বাবার চিন্তা যেন কমার বদলে বেড়েই চলেছে। অত্রিকাও গিয়ে হাজির হলো বাবার কাছে। শত বোঝানোর পরেও তার উদ্বেগটা বেড়েই চলেছে। আরণ্যক আর দেরি না করে বেরিয়ে পড়ল ছাতা নিয়ে। কেটে গেছে বেশ কিছুটা সময়। বৃষ্টি অনেকটা কমে গেছে, তবুও দেখা নেই তার। ফোনে পাওয়া যাচ্ছে না, ক্রমাগত যোগাযোগ সম্ভব নয় শোনাচ্ছে। এদিকে প্রায় 9টা বাজতে চলল। এমন সময় ছাতা মাথায় দিয়ে বরকে নিয়ে ঢুকলো আরণ্যক। বরযাত্রীরা কেউ আসতে পারেনি। প্রচণ্ড ঝড়ে বড় রাস্তার উপর একটা গাছ উপড়ে পড়ায় তাদের গাড়িটা আটকে পড়েছে। আরণ্যক কোনো রকমে বরকে নিয়ে এসেছে। শুরু হলো বিয়ে। অত্রিকা আস্তে আস্তে পর হতে শুরু করেছে। চোখের সামনে তাকে পর হতে দেখে বড় কষ্ট হচ্ছে আরণ্যকের। তবুও হাসি মুখে সব সামলে যাচ্ছে সে। বিয়ে শেষ। পরদিন সকালে অত্রিকা রওনা দিল শ্বশুর বাড়ি। তারপর থেকে তার সাথে আর যোগাযোগ নেই আরণ্যকের। মাঝে 2-1বার যে দেখা হয়নি তা নয়। যে কবছর বর্ধমানে ছিল অত্রিকা বাপের বাড়িতে দেখা হতো তার সঙ্গে, তবে তা ছিল অচেনা অতিথির মতো। আজ প্রায় 10 বছর অতিক্রান্ত। বর্ধমানের পাট চুকিয়ে আরণ্যক চলে এসেছে কলকাতায়। ঠাম্মি মারা গেছেন বছর 3 হলো। এখন সংসারে মানুষ বলতে সে আর তার মা। মা এখন ঘরেই থাকেন। আরণ্যক আর তাকে কোনো কাজ করতে দেয় না। কম তো খাটেননি তিনি জীবনে, তাছাড়া বয়সটাও তো কম হলো না। এখন তার আরাম আয়েশ করার পালা। বাইরে কাজ করা মানুষ, স্কুলে ছোট ছোট বাচ্চাদের পড়াতেন তিনি। তারপর টিউশনি, সংসারের কাজ, বাজার হাট করা, শ্বশুর শাশুড়ির সেবা শুশ্রূষা করা, সব মিলিয়ে ভীষণ রকম ব্যস্ত ছিলেন। এখন সেসবের কিছুই করতে হয় না। সারাদিন ঘরে কাজের মেয়েটা যতক্ষণ থাকে তার সঙ্গে তবু 2-4টে কথা হয়। তারপর সেই একলা। আর আরণ্যকেরও তেমন সময় নেই। সারাদিন হাসপাতাল আর চেম্বার করে বেড়াচ্ছে। মাঝে মধ্যে রাতেও ছুটতে হয় রোগী দেখতে। সেও বা কত সময় দেবে? ওই জন্য তিনি চাইছেন তাকে বিয়ে দিতে, কিন্তু সে রাজি হলে
হয়। এখন না তখন না করে এড়িয়ে যাচ্ছে, তিনিও ছেড়ে দেওয়ার পাত্রী নন। সময় পেলে ছেলেকে বলেন বিয়ের কথা। তারপর সেদিন মেঘনাকে দেখার পর থেকে তো তার চাপটা আরো জোরালো হয়ে উঠেছে। মায়ের কথার ভয়ে আজকাল আর বাড়ি ফিরতে ইচ্ছে করে না আরণ্যকের। বিয়ের কথা শুনলে বুকের ভেতরের পুরনো ব্যথাটা কেমন চিনচিন করে ওঠে। এত বছর পরেও তার আগুনটা একটুও যেন কমেনি, ঠিক তেমনই তরতাজা আগ্নেয়গিরির অগ্নুৎপাতের মতো তার সবকিছুকে পুড়িয়ে ছারখার করে দেয়। তখন আর কাজে মন বসে না, মনটা পড়ে যায় পুরনো স্মৃতিগুলোর ভিড়ে। মাঝে মধ্যে মনে হয় মানুষ এমন কেন হয়, কেন সে তার দেওয়া কথার দাম রাখে না, কথা দিয়ে কথা না রাখার জন্য কেন কোনো শাস্তি হয় না। এ তো কম বড় অপরাধ নয়। আর তো মাত্র ৩-৪টে বছর ছিল, সেইটুকু সময় কি অপেক্ষা করা যেত না? কি এমন ক্ষতি হতো? নাকি অন্যায়টা আমার ছিল? আমি গরিব বলে এমনটা করা হলো আমার সাথে? কেন এমনভাবে সবকিছু শেষ করা হলো? ভাবতে ভাবতে বাড়ি ফিরছে সে। ঘড়িতে রাত ১২টা ১৫। বাড়ি পৌঁছতে পৌঁছতে ১২:৩০ একটা বাজবে। এতক্ষণে নিশ্চয়ই মা ঘুমিয়ে পড়বে, তাকে বলাই আছে ১০টার মধ্যে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ার কথা। বেশি রাত জাগা তার মানা। আজ আর মায়ের বকবকানি শুনতে হবে না ভেবে নিশ্চিন্ত মনে ডুপ্লিকেট চাবিটা দিয়ে দরজাটা খুলতে দেখলো মার মেঘনা বসে গল্প করছে। এ যেন যে বনে বাঘের ভয় সেই বনে রাত পোহানোর মতো অবস্থা। এত রাতে মেঘনা এখানে কি করছে? না পারছে সহ্য করতে, না পারছে কিছু বলতে। মেঘনাও বর্ধমানের মেয়ে, আরণ্যকের সঙ্গে মেডিকেল কলেজেই পড়তো, সেখান থেকে আলাপ তাদের। কম কিছু তো করেনি সে আরণ্যকের জন্য। আরণ্যক কোনো সাহায্য চাওয়ার আগেই সে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে তার দিকে। তার সে পড়াশোনাই হোক কিংবা মানসিকভাবে সাপোর্ট করা, তার সুখ দুঃখে ছায়ার মতো পাশে থেকেছে। যদিও আরণ্যকের জীবনে সুখের থেকে দুঃখের পরিমাণটা একটু বেশি, তার উপকার কোনোদিনই ভুলতে পারবে না সে। মেঘনা এতদিন বর্ধমানে ছিল, কয়েক মাস হলো কলকাতাতে এসেছে। এখানকার এক নামকরা হাসপাতালের ডাক্তার সে। সেদিন কথায় কথায় মায়ের কথা ওঠে, ও চাইলো মায়ের সঙ্গে দেখা করতে। আরণ্যকের আপত্তিরও কোনো কারণ ছিল না, তাই সে তাকে নিয়ে এসেছিল বাড়িতে। তাকে দেখার পর মা যে এমনভাবে চেপে ধরবে তা কল্পনাও করতে পারেনি সে। তাহলে কি আর বাড়িতে আনতো মেঘনাকে? আরণ্যকে ঘরে ঢুকতে দেখে তার মা তড়িঘড়ি চলে যেতে লাগলেন নিজের ঘরে। আরণ্যকের বকুনি শোনার ভয়ে নয়, তিনি চাইছিলেন আরণ্যক ও মেঘনা কথা বলুক নিজেদের মধ্যে। অনেকদিন তো হলো, আর কত পুরনো স্মৃতি বয়ে বেড়াবে ছেলেটা? একা একা কি আর বাঁচা যায়? এবারের শেষ হওয়া দরকার। মা হয়ে ছেলের এই কষ্ট দেখতে পারেন না তিনি। ঠাকুরদা অসুস্থ হওয়ার পর যখন আরণ্যক এসেছিল বাড়িতে, তখন তার পড়ার টেবিলটা পরিষ্কার করার সময় একটা বইয়ের মধ্যে দেখতে পান অত্রিকার ছবি। তখন থেকে জানেন সবকিছু। তারপর অত্রিকার বিয়ে সমানভাবে দুঃখ দিয়েছিল তাকে। আরণ্যক নিজেকে সামলে নিয়েছে দেখে তিনি সবকিছু চেপে গেছেন তার থেকে। কিন্তু এখন মেঘনাকে দেখার পর তিনি চাইছেন তাকে বৌমা বানাতে। তাছাড়া মেয়েটা দেখতে শুনতে কোনো অংশে অত্রিকার থেকে কম নয়। সেই সঙ্গে তার ব্যবহারটা বেশ ভালো, কথাবার্তার মধ্যে বিনম্র ভাব। অত বড় একজন ডাক্তার, তবুও কোনো অহংকার নেই। তার উপর বড় কথা হলো ওরা একে অপরকে বহুদিন ধরে চেনে, তাদের মধ্যে অনেক মিলও পাওয়া যায়। একে অপরের সুবিধা অসুবিধাটাও বোঝে। তার উপর আরণ্যকের প্রতি মেঘনার যে একটা দুর্বলতা রয়েছে তা তার চোখে এড়ায়নি। আজ সন্ধ্যায় সে এসেছিল আরণ্যকের সঙ্গে দেখা করতে। আরণ্যক নেই দেখে একটু গল্প করে চলেই যাচ্ছিল। তিনি থেকে যেতে বলে থেকে গেল, বেশি বলতেও হলো না। নিজের ঘরে ঢোকার আগে পেছন থেকে তিনি এক ঝলক দেখলেন তাদের দিকে। মেঘনা এক গ্লাস জল নিয়ে দাঁড়িয়ে আছে আরণ্যকের কাছে, আর আরণ্যক ব্যস্ত বেসিনে হাত মুখ ধুতে। সেই সঙ্গে তারা কিছু একটা নিয়ে কথা বলছে নিজেদের মধ্যে। এমনটাই তো চেয়েছিলেন তিনি। আর দেরি করা ঠিক হবে না, এবার ৪ হাতে ১ করে দিতে হবে যেভাবেই হোক। মেঘনা তো রাজি, শুধু রাজি করাতে হবে ছেলেটাকে। যদিও সে গোয়ার গোবিন্দ, তবুও আমি ওর মা, কম জেদ নেই আমারও। ভাবতে ভাবতে একটা মুচকি হেসে তিনি গেলেন ঘুমাতে। কিন্তু ঘুম নেই দু চোখে। তার আধ ভাঙা সংসারটা আবার ভরে উঠবে এই খুশিতে আত্মহারা তিনি। সারা বাড়ি আলোতে সেজে উঠবে। বাড়িতে আত্মীয় স্বজনের ভিড়। কেনা হবে বৌমার জন্য শাড়ি গয়না, ছেলের ধুতি পাঞ্জাবি। তারপর বর সেজে আমার আরণ্যক যাবে বিয়ে করতে। সে ছোট্ট ছেলেটা কবে যে এত বড় হয়ে গেল বুঝে উঠতেই পারলাম না। এই পর্যন্ত কম তো কষ্ট করলো না সে। বাবা মারা যাওয়ার পর হঠাৎ করে যেন বড় হয়ে গেল সে। ছাড়লো সব শখ আহ্লাদ বায়না। কতদিন এমন গেছে মাছ জোটেনি। যে ছেলে মাছ মাংস ছাড়া ভাত মুখে তুলতো না, দিনের পর দিন সেদ্ধ ভাত খেয়ে কাটিয়েছে। ভালো একটা টিউশনে দিতে পারিনি, ওর কাছ থেকে নোটস নিয়ে পড়েছে। সেই সব দিনের কষ্টের কথা হিসাব করতে গেলে রাত ভোর হয়ে যাবে। তারপর বর্ধমানের ঘটনাটা, আজ পর্যন্ত সেখান থেকে বেরিয়ে আসতে পারেনি। আর কত সহ্য করবে সে? আর নয়, এবার শুধু আনন্দ করার সময়, এবার শুধু সুখের সময়। একবার বিয়েটা দিতে পারলে সব ভুলে যাবে আস্তে আস্তে।
বাড়িতে নতুন বৌমা আসলে, সংসারের হাল ধরলে তখন আমার একেবারে ছুটি। আমি শুধু নাতি নাতনি নিয়ে খেলবো আর গল্প করব। ভাবতে ভাবতে কখন যে চোখ জড়িয়ে এলো টেরই পেলেন না। সত্যি কি আরণ্যক বিয়ের বন্ধনে আবদ্ধ হবে মেঘনার সঙ্গে, নাকি অতরিকা ফিরবে তার জীবনে? ঘুম ভেঙে বাইরে এসে দেখলেন মেঘনা রান্নাঘরে চা বানাচ্ছে, আর ছেলের কোনো খবর নেই। এ ঘর ও ঘর খুঁজেও তাকে পাওয়া গেল না। শেষে মেঘনা জানালো আপনি ঘুমোতে যাওয়ার পরপরই সে বেরিয়ে গেছে হাসপাতালে। সেখান থেকে ফোন এসেছিল বলে একটা দীর্ঘশ্বাস ফেলে চায়ে চুমুক দিলেন তিনি। কিছুক্ষণ বাদে মেঘনাও চলে গেল, আবারও একলা তিনি। আরণ্যক যখন ফিরল তখন রাত 9টা। খাবার টেবিলে মা আর ছেলে। মায়ের জেদের কাছে শেষমেশ হার মানতে হলো তাকে, রাজি হলো বিয়েতে। পরদিন মা মেঘনার সঙ্গে কথা বলে তার বাড়িতে যাওয়ার দিন ঠিক করলেন। সেই মতো সব ঠিকঠাক এগোচ্ছে। মায়ের চোখে মুখে খুশির ঝলক। মাস 3 পর তাদের বিয়ে, বাড়িঘর রং করাচ্ছে মা। সেই সঙ্গে এদিক ওদিক হচ্ছে ঘরের আসবাবপত্রগুলো। পুরনোগুলো বাতিল হয়ে আসছে, কিছু নতুন জিনিসও। নতুন হচ্ছে জানলার পর্দাগুলো। নিজের ঘরটা পর্যন্ত এখন আর চিনতে পারে না আরণ্যক। সাজানো হয়েছে মেঘনার মনের মতো করে। মাঝে মধ্যে নিজে যখন আসতে পারছে না, ফোনে ফোনে বলছে মাকে, আর মা সেই মতো সবকিছু করছেন। চারিদিকে খুশির আবহাওয়া, কিন্তু খুশি নেই আরণ্যকের মনে। তবুও নতুন করে সবকিছু শুরু করার প্রস্তুতি নিচ্ছে সেও। ভুলে যেতে চাইছে পুরনো সবকিছু, তবুও মাঝে মধ্যে তারা হানা দিচ্ছে তার অজান্তেই। মনের এক কোণে সযত্নে জমিয়ে রাখা এতদিনের স্মৃতি কি সহজে ভোলা যায়? নিজেকে ব্যস্ত রাখছে কাজে। মাঝে মধ্যে মেঘনা এসে হাজির হচ্ছে তার চেম্বারে, যেতে হচ্ছে তার সঙ্গে শপিং মলে। দুজন গিয়ে বসছে কফি শপে, দিচ্ছে বন্ধুর মতো নানা বিষয়ে আড্ডা, তো কখনো নীরবে শুনছে তার কথা। মেঘনা অতি সন্তর্পণে তাকে কোনো রকম আঘাত না দিয়ে তার মনের মধ্যে নিজের জন্য একটা জায়গা বানাতে ব্যস্ত। আরণ্যক সেটা বুঝতে পেরেও নিশ্চুপ। অত্রিকার জন্য যে জায়গাটা তোলা আছে তার মনে, সেটা হয়তো কোনোদিনই মেঘনা পাবে না, তবে মেঘনার জন্য যে বন্ধুত্বপূর্ণ অনুভব রয়েছে সেটা তো সে পেতেই পারে। পরে কি হবে সেটা পরে দেখা যাবে। তাই সবকিছু সময়ের হাতে ছেড়ে দিয়ে সময় যেদিকে নিয়ে যাচ্ছে বয়ে চলেছে সেই দিকে। দেখতে দেখতে 2 মাস পার হয়ে গেল। আরণ্যক বিয়ের জন্য একদম প্রস্তুত। কারোর জন্য তো আর জীবন থেমে থাকে না, আর থাকাও উচিত নয়। তাছাড়া মেঘনা ওর অতীত সম্পর্কে সবকিছুই তো জানে। অত্রিকার বিয়ের পর আরণ্যক যেভাবে ভেঙে পড়েছিল, সেখান থেকে বেরিয়ে নিজের পড়াশোনায় মন বসানো তার পক্ষে অসম্ভব ছিল। তখন মেঘনা তাকে বন্ধুর মতো বুঝিয়েছিল, থেকেছিল পাশে। এত বড় লোকের মেয়ে হয়ে একটা সহায় সম্বলহীন ছেলের পাশেও দাঁড়িয়েছিল বলে কলেজের কিছু সহপাঠীদের কাছ থেকে কটু কথাও শুনতে হয়েছিল তাকে। তাদের সম্পর্কে নানান মিথ্যে রটনাও রটানো হয়েছিল। সে সব কোনো কিছুকে তোয়াক্কা না করেই মেঘনা শেষ পর্যন্ত ছিল তার পাশে। বর্ধমান থেকে চলে আসার পর তাদের মধ্যে যোগাযোগ ছিল। মাঝে মধ্যে কথা হতো ফোনে, ঘন্টার পর ঘন্টা আড্ডা মেরে কাটিয়ে দিত। জীবনে আর কিছু না পেলেও একজন ভালো বন্ধু তো পাওয়া যাবে, সেই বা কম কিসে। নিজেকে বোঝায় সে, সবাই কি আর তার ভালোবাসার মানুষকে পায় জীবনসঙ্গী হিসেবে? আর তাছাড়া আমি যে একদিন মেঘনাকে ভালোবাসবো না, তারও বা গ্যারান্টি কোথায়? দেখাশোনা করে বিয়েতে দুজন মানুষ বিয়ের পরেই তো ভালোবাসে একে অপরকে। আর তাছাড়া মেঘনার চোখে মুখে স্পষ্ট দেখা যায় যে সে আমাকে ভালোবাসে। বিয়ে ঠিক হওয়ার পর থেকে সেটা যেন বেশি বেশি করে প্রতিফলিত হচ্ছে। আমি না হয় আমার ভালোবাসার মানুষকে কাছে পেলাম না, মেঘনা তো পাবে এই ঢের আমার কাছে। হাসপাতাল থেকে চেম্বারে যেতে যেতে ভাবছে আরণ্যক। সে মোটর সাইকেলে যাতায়াত করে। হাসপাতাল থেকে বেরোনোর সময় সেটা স্টার্ট নিচ্ছিল না, তাই ওখানকার সিকিউরিটি গার্ডকে জানিয়ে হাঁটা শুরু করেছে সে। ওটাকে ঠিক করতে গেলে কতক্ষণ লাগবে তার ঠিক নেই। তার থেকে হেঁটে যাওয়াই শ্রেয় বলে মনে হলো তার। তাছাড়া চেম্বারটা বেশি দূরেও নয়, 5-7 মিনিট হাঁটলে পৌঁছে যাওয়া যাবে। এতে হাঁটাটাও হয়ে যাবে। অনেকদিন হাঁটা হয়নি কলকাতার ফুটপাথ ধরে। মনে পড়ে ছেলেবেলার কথা, কখনো মায়ের হাত ধরে তো কখনো আবার নিজে নিজে এ চত্বর ও চত্বর চষে বেরিয়েছে শহর কলকাতার। আজ হাঁটতে বেশ ভালোই লাগছে তার। কত লোক যাওয়া আসা করছে যে যার গন্তব্যে। ফুটপাথের পাশে রয়েছে বিভিন্ন রকমের দোকান। কেউ সেখানে দোকানদারি করতে ব্যস্ত, আবার অনেকে কিনতেও ব্যস্ত। মেইন রাস্তাগুলো জুড়ে গাড়ির ভিড় সারিবদ্ধ পিঁপড়ের মতো এগিয়ে চলেছে। মাঝে মধ্যে তা আবার সিগন্যালে দাঁড়িয়ে পড়ছে। মনটা আজ ফুরফুরে লাগছে তার। বিয়ে ঠিক হওয়ার পর থেকে যা দোনামোনা চলছে নিজের সঙ্গে, সেখান থেকে যেন একটু স্বস্তি পাওয়া গেল। আজ বড্ড গান গাইতে ইচ্ছা করছে তার। রাস্তার পাশে বড় বড় গাছ আর বাড়িগুলোর ফাঁকা থেকে অস্তগামী লাল সূর্যটার এক কোণা চোখে পড়ছে তার। সেই সঙ্গে একটা রঙিন আভা সামনের এক ফালি আকাশটাকে রাঙিয়ে রেখেছে। মাঝে মধ্যে তা দৃশ্যমান হচ্ছে, তো মাঝে মধ্যে লুকিয়ে পড়ছে বাড়ি ও গাছগুলোর আড়ালে।
অনেক দিন এমন দৃশ্য দেখা হয়নি তার। ইট পাথরের শহরে চলাফেরা করতে করতে তার মনটাও যেন তেমন হয়ে গেছে। মনে মনে ধন্যবাদ জানাচ্ছে মোটর সাইকেলটিকে। ভাগ্যিস সে খারাপ হয়েছিল, তা না হলে দৃশ্য তো আর তার দেখাই হতো না। আপন মনে চলতে চলতে পা দুটো এসে থেমে গেল মিউ আমরের কাছে। দোকানটার দিকে চোখ পড়তে মনে পড়ে গেল আজকের তারিখটার কথা। আজ যে অত্রিকার জন্মদিন। সেবার তার জন্মদিনের কথাটা ভোলার পর থেকে আর কোনোদিনই ভোলেনি সেই দিনটার কথা। এখনকার মতো এই পর্যন্ত থাক। এর অন্তিম পর্ব হয় আজকে আমি রাত্রেই আপলোড করে দেব, নতুবা কালকে দুপুরে আপলোড করব। আপনাদের গল্পটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।